পেপার কাকু পত্রিকাটা দিয়ে যেতেই রকিং চেয়ারে গা এলিয়ে দিল সুবর্ণ। মাসিক কথকতা তার প্রিয় পত্রিকা। পত্রিকাটার প্রচ্ছদে চোখ পড়তেই দেখল অন্ধকার আবহে জনৈক মডেল শার্লক হোমসের মতো পোশাক, মুখে চুরুট নিয়ে বিশেষ কায়দায় দাঁড়িয়ে আছে। বিশেষ রহস্য সংখ্যা। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে পত্রিকাটা খুলল সুবর্ণ। রহস্য গল্প তার প্রিয়। একটার পর একটা গল্প গোগ্রাসে গিলতে গিলতে হঠাৎ এসে হোঁচট খেল এক জায়গায়। গল্পটার শুরুর অনুচ্ছেদটা পড়তেই কেমন যেন চেনা চেনা ঠেকল। কৌতূহল নিয়ে বাকি আরো কিছুটা পড়তেই তার গায়ের রং খাড়া হয়ে গেল। এই কিভাবে সম্ভব? লেখাটার নাম এতক্ষণ খেয়াল করেনি, এবার দেখল সমীর কুমার পত্রনবীশ। আরেকবার চমকালো সুবর্ণ। এ কি করে হয়? ইনি তো বর্তমান সময়ের একজন জনপ্রিয় লেখক। হাত পা থরথর করে কাঁপতে লাগলো সুবর্ণর। মনে পড়ে গেল মাস তিনেক আগের কথা। সুবর্ণ ছোট থেকেই টুকটাক লেখালেখি করে, তবে লেখা জনসমক্ষে আনার সাহস সেভাবে হয়নি কখনো। ইদানিং ফেসবুকের বিভিন্ন গ্রুপে লোকে লেখা দিচ্ছে দেখে উৎসাহিত হয়ে ফেসবুকে নিজের কয়েকটা পুরনো লেখা দেয়। লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। সেই দেখে উৎসাহিত হয়ে সে তার প্রিয় পত্রিকা মাসিক কথকতার দপ্তরি ডাক মারফত পাঠায় নিজের সদ্য লেখা একটা রহস্য গল্প। বেশ কিছুদিন অপেক্ষায় কেটে যাওয়ার পরও পত্রিকার কর্তৃপক্ষ থেকে কোনো খবর না আসায় সে ধরে নেয় যে লেখাটি নিশ্চয়ই মনোনীত হয়নি। মনে মনে একটু কষ্ট পেলেও সুবর্ণ নিজেকে সান্ত্বনা দেয় এই বলে যে সে বামন হয়ে চাঁদ ধরতে গিয়েছিল। কথকতায় বারবার নামী লেখাদের লেখা ছাপা হয়ে থাকে। সেখানে ওর মতো একজনের লেখা পাঠিয়ে তা মনোনীত হওয়ার প্রত্যাশা করা উচিত হয়নি ওর। নিজের এই উচ্চাকাঙ্ক্ষার জন্য নিজেকেই মনে মনে দোষারোপ করতে থাকে। আবার কখনো মনে হয় গল্পটা বোধহয় এতটাও খারাপ ছিল না। কিন্তু আজ এটা ও কি দেখল? সমীর কুমার পত্রনবীশের নামের তলায় যে গল্পটা রয়েছে তাতে স্থান আর পাত্রের নাম বদলে দিলেই যে শতকরা 90% তার সেই গল্পই। সামান্য হেরফের হয়তো করা হয়েছে কিছু জায়গায়, কিন্তু প্লট থেকে শুরুর ভাষার বিন্যাস, শব্দ হুবহু একই প্রায়। তাহলে কি? মোবাইলে একটা মৃদুগতির গান চালিয়ে দিয়ে চোখ বন্ধ করলেন সমীর কুমার পত্রনবীশ। মাঝে মাঝে মেলোডিয়াস গান শুনলে মাথাটা খেলে ভালো। গানের মাঝেই ফোনটা বেজে উঠল ঝনঝন করে। কলারের নাম দেখে একটা ঢোক গিলে নিয়ে ফোনটা ধরলেন সমীর বাবু। হ্যালো। হ্যাঁ, নমস্কার দাদা। গল্পটা পাচ্ছি তো তাহলে? হুম, হ্যাঁ নিশ্চয়, ওটার লেখা চলছে। আচ্ছা আচ্ছা, তা একটু তাড়াতাড়ি করবেন দাদা। হুম। আপনার ওই নীলপরী রহস্যের মতো একটা গল্প চাই কিন্তু দাদা। ক্লাসিক পিস ছিল ওটা। উফ, এতদিন আমরা তো জানতেই পারিনি আপনি এমন চমৎকার রহস্য গল্প লেখেন। আর আপনাকে ছাড়ছি না দাদা। হে হে, সবই আপনাদের ভালোবাসা আর কি। ফোনটা রেখে একটা স্বস্তির শ্বাস নিলেন সমীর বাবু। কিন্তু ডায়েরির পাতাটার দিকে চোখ পড়তেই স্বস্তি উধাও হলো। কিভাবে আর এক সপ্তাহের মধ্যে পাঠাবেন গল্পটা? দেখতে গেলে তার তো একটা লাইনও লেখা হয়নি, শুধু লিখছেন আর কাটছেন। রহস্য দানা বাঁধছে কই? রহস্য গল্প লেখার শখ তার বহুদিনের, কিন্তু সেটা লেখা কোনোদিনই তার আসে না। নীলপরীর রহস্য পড়ে বর্তমানে বাংলার সবচেয়ে জনপ্রিয় রহস্য পত্রিকা রহস্যের গভীরের সম্পাদক তাকে ধরেছেন ওই পত্রিকায় লেখার জন্য। কিন্তু কিভাবে লিখবেন তিনি? আর ওই রকম একটা পত্রিকায় যা তা কিছু লিখে পাঠিয়ে দিলে তার নিজেরই তো ইমেজের দফা রফা হবে। টেবিলের ওপর রাখা মাসিক কথকতার ওপর চোখ যেতেই ফোনটা তুলে একটা নাম্বারে ডায়াল করলেন সমীর বাবু। হ্যালো, অরিন। কোথায় তুই? অফিসে। ওহো, সেই ছেলেটার কি খবর রে? আর ঝামেলা করেছিল নাকি? কোন ছেলেটা বলো তো? ওই যে কি যেন নাম, সুবর্ণ নাকি? আরে ছাড়ো তো দাদা ওসব পাগল ছাগল লোকের কাণ্ড। যা ডোজটা দিয়েছি না, আর জীবনে এরকম করার সাহস করবে না। পাগলই হবে বোধহয়।
তবে ওর বাড়িতে ওভাবে পুলিশ পাঠানো কি ঠিক হলো? ঠিক ভুলের কি আছে দাদা? হয়তো লজিক্যালি পুলিশের এখানে কিছুই করার নেই, কিন্তু বেশিরভাগ মিডল ক্লাস ফ্যামিলি পুলিশকে জমের মতো ভয় করে। তাই অভয়কে বললাম ওকে একটু পড়কে দিতে। কিন্তু দাদা, তুমি ব্যাপারটা যত হালকাভাবে নিচ্ছ, ততটা হালকা ব্যাপার নয় মোটেও। ও যে আমাদের অফিসে এসে ঝামেলা করলো, ফেসবুকে পোস্ট দিল, এতে তো শুধু তোমার রেপুটেশন নয়, আমাদের পত্রিকার কতটা ক্ষতি হচ্ছিল ভাবতে পারো। অভয়কে পাঠিয়ে ধমক ধমক দিতেই পোস্ট উধাও ফেসবুক থেকে, ঝামেলাও বন্ধ। হুম, তুই হয়তো ঠিকই বলছিস। আরে এসব ছাড়ো দাদা, কবে অফিসে আসছো বলো? নেক্সট ইস্যুর লেখা সিলেকশন তো শুরু করতে হবে এবার। হ্যাঁ, যাবো শিগগির। ফোনটা ছেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন সমীরবাবু। তারপর কলমটা তুলে আবার লেখার চেষ্টা করতে যাবেন, তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায়, আর অন্ধকারেই কেউ যেন বলে উঠল, ছেলেটা তবে পাগল ছিল? কে? চমকে উঠলেন সমীরবাবু। কে সেটা আপনার না জানলেও চলবে, তবে ছেলেটা কি সত্যিই পাগল ছিল নাকি? এই, কে আপনি? কোথায় আছেন? মাথা ঘুরিয়ে লাভ নেই, আমায় আপনি দেখতে পাবেন না। তা বলছি, ছেলেটা পাগল ছিল নাকি পাগল আপনি? মানে? যে অন্যের লেখা চুরি করে নিজের নামে চালাতে চায়, তার মস্তিষ্কের সুস্থতা নিয়ে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক নয় কি? কি কি বলতে চাইছেন কি? নীলপরীর রহস্য। আসল নাম কি ছিল যেন লেখাটার? রূপকথার সন্ধানে। লেখকের নাম সুবর্ণ বসু। এই, কে আপনি? এসব কি বলছেন? মাসিক কথার সম্পাদক আপনার মাস্তুতো ভাই, আর সেই সুবাদেই লেখা নির্বাচনের দলে থাকেন আপনি। সেদিন যখন সুবর্ণের লেখাটা আপনি পড়লেন, তখন ভাবলেন এ তো চমৎকার লেখা, কিন্তু লেখক তো সম্পূর্ণ অনামী। বাকিরা কেউ তখন উপস্থিত ছিল না রুমে, আর সেই সুযোগটাই নিলেন আপনি। টুক করে লেখাটা ঢুকিয়ে নিলেন নিজের ব্যাগে। দপ্তরে আসা অসংখ্য লেখার ভিড়ে একটা লেখা যে হারিয়ে গেল, জানতেও পারল না কেউ। আপনি এসব জানলেন কি করে? বহুদিনের শখ আপনার, একটা রহস্য গল্প লেখার। মরিয়া ছিলেন আপনি, আপনি নামী লেখক, সবাই আপনার কথাই বিশ্বাস করল। অনামী ছেলেটার লেখা চুরি করেই আপনি ক্ষান্ত হলেন না। ছেলেটার প্রতিবাদ বন্ধ করতে পরিচিত পুলিশকে পাঠালেন পাড়ার মাঝে তাকে হেনস্থা করে আসতে। একটা মধ্যবিত্ত পরিবারের কাছে তার সম্মানের মূল্য সবচেয়ে বেশি। আপনি চক্রান্ত করে সেটাতেই আঘাত হানলেন। একে নিজের সন্তানকে চুরি হতে দেখার শোক, উপরন্তু পাড়ার মাঝে পুলিশের হাতে ওভাবে নিজের এবং নিজের পরিবারের লোকের হেনস্থা নিতে পারল না ছেলেটা। মানে? মানে আমি আর আপনাদের মাঝে নেই সমীরবাবু। এখন আমার প্রতিবাদের মুখ কিভাবে বন্ধ করবেন? তো তুমি সুবর্ণ, আমাকে প্লিজ ক্ষমা করো, প্লিজ। সেটা তো আর হয় না মাননীয় লেখক মহাশয়। প্লিজ সুবর্ণ, আই এম সরি, রিয়েলি সরি। আমার এখন আর এসবে কিছু যায় আসে না। না, প্লিজ এরকম বলো না। আমাকে কি করতে হবে বলো? পারবেন সবার সামনে সত্যিটা স্বীকার করতে? সবার সামনে? আচ্ছা, আচ্ছা, তাই হবে। আমি বলবো যে নীলপরীর রহস্য তোমার লেখা থেকে অনুপ্রেরণা নিয়ে লেখা। অনুপ্রেরণা? হা হা, ইয়ার কি করছেন? অনুপ্রেরণা নিয়ে লেখা কাকে বলে জানেন? সরি সরি, আচ্ছা, আমি বলবো যে লেখাটা তোমারই ছিল। প্লিজ আমাকে ছেড়ে দাও। বলবেন আপনি চুরি করেছিলেন। চোর আপনি, চোর। হ্যাঁ, বলবো বলবো, চুরি করেছিলাম লেখাটা। আমাকে মেরো না। বাবা! ডাক্তার শুনে চমকে উঠে দরজার দিকে তাকালেন সমীরবাবু। দেখলেন তার একমাত্র মেয়ে রুমন একটা ইমার্জেন্সি লাইট হাতে এসে দাঁড়িয়েছে কখন। ওর চোখ দুটো স্থির হয়ে আছে নিজের বাবার দিকে, অথবা একজন চোরের দিকে। ওর দু চোখ বেয়ে নামছে জলের ধারা। ধপ করে চেয়ারটায় বসে পড়লেন সমীরবাবু। পরিশিষ্ট।
নিজের স্বীকারোক্তি দেওয়ার পর সমীরবাবুকে ব্যান করে দিয়েছে বেশিরভাগ পত্রিকা। তবে সমীরবাবুর বিশেষ দুঃখ হয় না এই জন্য। তিনি জানেন নিজের কৃতকর্মের শাস্তি পেয়েছেন তিনি। এখন ফেসবুকে তিনি লিখছেন নিয়মিত। ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় এখন প্রায় দেখতে পাচ্ছেন এক নবাগত লেখকের নাম, সুবর্ণ বসু। নামটা দেখলেই মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায় সমীরবাবুর। হ্যাঁ, সুবর্ণ ঠিকই আছে। তবে অনেক ভেবেও সমীরবাবুর মন থেকে একটা খটকা যাচ্ছে না কিছুতেই। রুমন্ত বলেছে সেদিন সন্ধ্যায় সে তাকে একলাই বকবক করতে দেখেছে অন্ধকারে, দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখেনি বা কোনো গলা শোনেনি। কিন্তু সমীরবাবু স্পষ্ট জানেন আলো নেভার সঙ্গে সঙ্গে সেই গলার স্বর তিনি শুনেছিলেন। সেই ব্যক্তি এমন সব কথা বলেছিল যা কারোর জানার কথা নয়। তাই সমীরবাবু অনেক ভেবেও কিছুতেই বুঝতে পারেননি কার ছিল সেই অজানা কণ্ঠ।